নমস্কার, আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের সামনে নানান আলোচনা নিয়ে, যেটা সমাজকে মোটিভেট করে, সকলকে প্রভাবিত করে পজিটিভলি, রাইট? তো সুতরাং কাপ অফ চায়ের আড্ডায় আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন, মানে আমি অনেক বলে কয়ে তাকে আমি পেয়েছি আমার স্টুডিওতে। আমরা অবশ্যই এর আগেও আড্ডা করেছি, আড্ডা মেরেছি দাদার সাথে নানান জ্যোতিষ চর্চা নিয়ে। আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আমার বহুদিনের চেনা, চারিদিকে নাম যশ খ্যাতি তার মানে ঝুলিতে ভর্তি, নান আদার দেন সকলের প্রিয় মানুষ একজন পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। দাদা থ্যাংক ইউ। এর আগেও কথা বলেছি অনিমেষদার সাথে। অনিমেষদার জ্ঞানের ভান্ডার, মানে আমরা যারা জ্যোতিষ চর্চা বিলিভ করি, মানে আমাদের জ্যোতিষ নিয়ে কথা বলা এর আগেও ছিল, আগামী দিনেও থাকবে, বারবার থাকবে, তাই না? এবার আমরা চলে এসেছি আজকের এপিসোডে। আমাদের যে মাসটা চলছে শ্রাবণ মাস, সকলেই জানি, আমরা সব মানে চারিদিকে দেখছি, ইনফ্যাক্ট দেবাদিদেব মহাদেবের মাস, মহাদেবের মাসই বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো আমি না খুব একটা, এটা আমার খুব ব্যক্তিগত কথা, ব্যক্তিগত আইডিওলজি আর কি, একদম। আমি কালীঘাট মন্দিরেও যাই না, সববার শেষে খুব রাত্রিবেলা যাই, মাকে শয়ন দেওয়ার আগে যাই, লোকজন কম থাকে, পায়ের তলায় নোংরা কম হয়। হ্যাঁ, বহুবার আমি এখনও কালীঘাট মন্দিরে একটি মোজা কিনে নিয়ে যাই, একদম কম দামি মোজা, সেটা পরে আমি কালীঘাট মন্দিরে উঠি, মাকে দর্শন করি, একদম নতুন মোজা, মাকে দর্শন করি। সাধারণত আমি মর্নিং ওয়াক ছাড়া মোজা পরি না। মোজাটা কেন? হ্যাঁ, ওই অত কাদা বাড়িতে এসে ঘষে তুলতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু। তা এইটা আমি ফলো করি। আমি তারকেশ্বর মন্দিরে না, ওই সময় এত ভিড়, এই এখন আমি এত শিব ভক্ত, আমি প্রচন্ড শিব ভক্ত। মানে আমরা ভালো সবাই আমরা আমার এই বাগান বাড়ি আছে একটি দক্ষিণ 24 পরগনায়, বড় একটু বেশ বাগান বাড়ি একটা, সেখানে আমি একটা শিব মন্দিরও করেছি নিজেই। বাগান বাড়ি কত বড় হয় আপনারা বুঝতে পারছেন। একটা শিব মন্দির করেছি সেখানে কোষ্ঠী পাথরের একটা 2 ফুটের শিব নিয়ে গিয়ে বসিয়েছি, নিজে সব বিভিন্ন উপকরণ দিয়ে সব কিছু দিয়ে উনাকে স্থাপন করে উৎসব মতন করেই শ্রাবণ মাসেই জল ঢালে সবাই, আমি খাওয়াই সবাইকে। কিন্তু আমি তারকেশ্বর যেতে আমার খুব, জানি না সবাই ক্ষমা করবেন আমাকে, আমি ক্ষমা প্রার্থী, অত ভিড়, তারপরে ওই অত পায়ে নোংরা। আমি তো মানে কেদারনাথে গিয়েছি 2 বার, অমরনাথে গিয়েছি, আমি বদ্রীনাথে গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় আমি শিবের মন্দির দেখলেই হলো। রোডেশ্বর শিব বলতো একটা, এই বারাসাতের দিকে এক জায়গায়, রোডেশ্বর শিব, আমি গাড়ি থামিয়ে তাকেও দর্শন করেছি। কিন্তু আমি ওই জায়গাটায় খুব কম যেতে পারছি, জীবনে একবার কি 2 বার গিয়েছি। কিন্তু শিব এই সময় একটা সায়েন্টিফিক রিজন আছে। দেখুন, আমরা যে কোনোই পুজো করি, পুজো হচ্ছে সংস্কার প্রদান করা, প্রার্থনা হচ্ছে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে দেয়। প্রায় যারা পৃথিবীতে, যারা সবাই বড় হয়েছে, আগে বহুবার বহু জায়গায় বলেছি, যারা স্পিরিচুয়ালি আধ্যাত্মিকতা বোধের উপর দাঁড়িয়ে ঈশ্বরকে প্রেম করে যারা বড় হয়েছে, তারা কেউ কোনোদিন গেরুয়া পড়েনি। যিশু ছিল না, আমাদের রামকৃষ্ণদেবেরও ছিল না, কোনো পোশাক নেই তাদের ঈশ্বরকে পেতে গেলে। তো শিবকে সাধনা করার এই সময় মূল জায়গাটা হচ্ছিল, শিবকে সাধারণত অনেক উঁচু জায়গাতে স্থাপন করা হয়েছে। শিবকে যে দর্শন করতে যাওয়া, গরমে খুব অসুবিধা হয়, ঠান্ডায় কেউ যেতে পারে না, শিবকে নাবিয়ে নিয়ে অন্য জায়গায় রাখা হয়। তা আমার মনে হয় এটা, যে বর্ষাকালে এই গরম ঠান্ডাকে বৃষ্টির জল বেশ আরামদায়ক করে দেয়, সেই জন্য আমরা বাঘটাক নিয়ে শিবের কাছে, মহাদেবের কাছে আমরা পৌঁছতে পারি। এই শ্রাবণ মাসে এই বর্ষাটা হয়, বর্ষাটা হয়, আমরা শিবের কাছে গিয়ে পৌঁছই, মহাদেবকে আমরা পুজো করি। কিন্তু আমি তো বহুবার বলেছি, কিং মেকার হচ্ছেন হলো
ঋষি ব্যাসদেব 300 বছর ধরে না 400 বছর ধরে অষ্টাদশ পুরাণ লেখা হয়েছিল। জানি না একটা মানুষ ঋষি ব্যাসদেব 400 বছর না 500 বছর বেঁচে ছিলেন কিনা জানি না, কিন্তু পুরাণ অষ্টাদশ পুরাণ পাই, তাতে মৎস্য পুরাণের আমাদের এই দেবতাদের উল্লেখ আছে। তাহলে কি কিং মেকার ঋষি ব্যাসদেব? ওনারা তো উপর থেকে নিচে এসে পড়েনি পৃথিবী জন্মানোর পর, আমরা কি জানি না এই ইতিহাসটা, তাই না? এই যে অশ্বত্থমা যেটা, সেটা তো বলছে 5000 বছর ধরে উনি তেল হলুদ চাইছেন। এটা আমাদের কাছে বিস্ময়কর। পূর্বজন্মকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে বিস্ময়কর। আমি যেমন পূর্বজন্ম মানি। পুনর্জন্ম মানো, মানে আমাদের পূর্বজন্ম অনুযায়ী আমাদের কর্ম যেটা আসে, কারণ ফল যেটা বেশিরভাগ পাই আমরা কিন্তু দেখবে থেকে আমাদের বর্তমান জীবন থেকে। তো এরকম কোনো ব্যাপার নেই আমরা যে এই কথাটা সকলে বলতে শুনেছি, কি জানি কি আগের জন্মে কি পাপ করেছিলাম, মানে আগের জন্ম থেকে ক্যারি ফরওয়ার্ড হয়? ক্যারি ফরওয়ার্ড নিশ্চয়ই হয়, তার পদ্ধতিগত। আমরা তো আবার জন্ম নিয়েছি, তো আত্মা তো মরে যায় না, আত্মা তো ছিল আমাদের, আগের জন্ম ছিল, তার আগের জন্ম ছিল। এই শরীরও ছিল কিনা সেটা বলা মুশকিল। যদি এই শরীরে থাকে, সে তো মাথায় রয়েছে, তাকে পুনরুদ্ধার করা, তাকে উদ্ধার করা। এই উদ্ধার করার জন্য জার্মানির একটি লোক, আমাদের দিল্লিতে একটি লোক করে বুলশিট, ওটাকে আমার ভালো লাগে না। জার্মানির একটি লোক জার্নি করা। তো আমি একবার জার্নি করেছি। কিরকম জার্নি? মানে ওর শুইয়ে দেবে, অনেক কথা বলবে, সেই জার্নি, হ্যাঁ আগের জন্মের জার্নি। সেই অনুসারে তোমাকে থিঙ্কিং পাওয়ারকে সৃষ্টি করতে হবে, বেশ কিছুদিন ধরে তোমাকে করতে হবে। বেশ কিছুদিন ধরে করার পর ফাইনাল স্টেজে তোমাকে শুতে হবে, চোখ বন্ধ করতে হবে, অন্ধকার ঘর করতে হবে, করে সেই যে জার্নিটা আসে, আচ্ছা হলো একটা আসে। এটা অনেকে বলে পাগলা, আমাকে বলেছে অনিমেষ তুমি পাগলামি করছো, বাট পাগলামি নয়। সবকিছু আমি যেমন বলেছি অনেক জায়গায় যে আমি সাপকে এখনো ভয় পাই প্রচন্ড। বিছানায় ঘুমিয়ে আছি তো, তলায় হাত ঢোকাবো বালিশের তলায়, ভয়, ওখানে সাপ নেই। এইটা কেন হয় আমি জানি না। আমার বাংলো বাড়ি আছে, আমারও হয়। হ্যাঁ, আমি শান্তিনিকেতনে আমার একটা বাংলো বাড়ি আছে, আমি সেখানে সব প্রচুর বাংলো। তো আমার সুইমিং পুলের পাশ দিয়ে যদি আমি একটু হাঁটি না, আমি টর্চ নিয়ে হাঁটি, অথচ লাইট জ্বলছে, আমি ভয় পাই যে সাপ আছে তো। তারপরে এখানে দেখবে নাডি জ্যোতিষ বলে একটা দেখবে, কোনো বিশেষ কারণ মানে পূর্বজন্মের কোনো ফল আমার মনে হয়। কারণ ওই জ্যোতিষীরা থাম ইন্ডেক্স দিয়ে ওরা তোমার বাবার নাম, মার নাম, শ্বশুরের নাম, শাশুড়ির নাম, তোমার ছেলের নাম কিভাবে বলে আমি জানি না, সব বার করে দেয়। ওরা পূর্বজন্ম বলতে পারে। আমি পূর্বজন্মটা ওদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমি নাকি পূর্বজন্মে একটা নিজে বাড়ি করেছিলাম, সেখানে প্রচুর সাপ ছিল। আমি নাকি অ্যাসিড দিয়ে পুড়িয়ে সব সাপকে মেরে ফেলে দিয়ে আমি ওখানে একটি বাড়ি বানিয়েছিলাম, সেটা নিয়ার কোলাপুর, মানে মহারাষ্ট্রে। এখন এই যে ব্যাপারটা না, আমি সত্যিই ভেবেছিলাম এই কারণে যে আমি তো সাপকে ভয় পাই। আমি জীবনে কোনোদিন সাপের কামড় খাইনি। সাপকে দেখলে প্রচন্ড ভাবে, যেখানে সাপ খেলা দেখানো হয় তার বহু দূরে থাকি আমি, বহু দূরে। এত সাহসী একজন মানুষ, সাপকে ভয় পাই। লোকের ভবিষ্যৎ তারপরে এরাই বলার পর না আমার মনের মধ্যে হয়েছিল যে এটা হলেও হতে পারে এই যে কোলাপুরের এই ঘটনাটি। আচ্ছা অনিমেষ দা, মানে এই যে শ্রাবণ মাসে সবার একটা ব্যাপার, তোমার হাতেও দেখছি গ্রিন, মানে এই এখানে গ্রিন চুড়ি পরছে, গ্রিন শাড়ি পরছে, গ্রিন, মানে সবুজের সাথে কি, মানে এটা কি কিছুটা নেচারের সাথে ব্যাপার? নেচারের সাথেই তো শ্রাবণ মাসে ধান বোনা টোনা হয়। ও, এটা অনেকেই হয় জানে না, অনেকেই জিজ্ঞেস করে। তো আমরা গ্রিন, এমনিও গ্রিন না, যে এইগুলো সৃষ্টি করেছে সে বুদ্ধিমান এবং খুব পণ্ডিত ব্যক্তি। গ্রিন তোমার শরীরে না এলে না, দেখবে তোমার উত্তেজনা বৃদ্ধি পাবে না, তোমার বুদ্ধি বৃদ্ধি পাবে না, কাজ করার প্রবণতা, তোমার একাগ্রতা আসবে না, কাজ করার প্রবণতা আসবে না, সিলি মিস্টেক কমে যাবে, কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে, আইকিউ লেভেল বেড়ে যাবে, ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। এটা সব গ্রিনের কাজ, এটা গ্রিনের কাজ। শ্রাবণ মাসে এই গ্রিনটারই এফেক্ট, এই গ্রিনটারই এফেক্ট পড়বে। কারণ শ্রাবণ মাসে
তখন তো কলকাতা ছিল না, যখন এই পণ্ডিত ব্যক্তিটি লিখেছিলেন তখন তো কলকাতা ছিল না, তখন তো কলকাতা ছিল না। ন্যাচারালি তখন গ্রামই বেশি ছিল, শহর কেন্দ্রিক ব্যাপারটা একদম ছোট ছিল। মানে গ্রামকে উপলক্ষ করে আমাদের যত কিছু দেখবে, পুরনো কথাবার্তা, পুরনো কাব্য, সবকিছুই একটু গ্রাম ঘেঁষা। আর একটা কথা তুমি বুঝতে পারছো না কেন, শ্রাবণের কথাটা তো শিবকে নিয়ে তো বেশি দিন আগে হয়নি, কারণ বাঙালি বা হিন্দু সৃষ্টি হয়েছে 1000 বছর আগে। বাঙালি তো 700-800 হাজারো খানেক বছর আগেকার সৃষ্টি। এই সিন্ধু প্রদেশ থেকেই, সিন্ধু নদীর ধারে, সিন্ধু উপত্যকায়, সিন্ধু সভ্যতা থেকে, সিন্ধ সভ্যতা থেকে হিন্দুর উৎপত্তি। আচ্ছা, এ তো বেশি 2-2.5 হাজার বছর আগেকার কাহিনী, এ তো বড় সড়ো দূরের নয়। সনাতন, সনাতন তো সাউথ, মানে উত্তরপ্রদেশে ওরিয়েন্টেড জায়গা থেকে এসছে। আমরা জোর করে কেড়ে নিয়েছি সনাতনকে, না আমরা সনাতনী। হ্যাঁ, মানে এ নিয়ে বহু বিতর্ক আছে, কারণ বাঙালিরা তো কেড়ে নিয়ে কিছু লাফাতে ওস্তাদ, যখন তখন লাফিয়ে উঠবে। কিন্তু তুমি কি বলো না, তুমি জন্মের পর সনাতন শুনেছো বেশি? একদম শুনুনি রিসেন্টলি। না, আরেকটা বলে রাখি, আমাদের অনুষ্ঠানে কিন্তু সবসময় জিভে কোনো কাছি নেই, আমরা যা ইচ্ছা বলতে পারি। যা ইচ্ছা বলতে পারি, কারণ আছে আমাদের উপর দিয়ে, মানে রাইট টু সে। হ্যাঁ, আমাদের উপর দিয়ে তো ফরাসিরা, গ্রিক, সবাই আর কি, ইংরেজরা রাজত্ব হয়ে গেছে, মুসলিমরা। ন্যাচারালি আমাদের কাছে অনেক কিছু আছে, আমাদের জিনে অনেক কিছু ভর্তি আছে, সেজন্য আমরা বলি, অনেক ভালো করে বলতে চাই। রিয়েলি সত্যি কথা। তুমি ব্যাপারটাকে খুব ভালো মতন যদি চিন্তা করো, তাহলে এই শ্রাবণের কথা তো শিবকে নিয়ে উঠেছে। একদম তাই, শিবকে নিয়ে উঠেছে। এই শিবের যে মন্দির, শিবের যে প্রতিষ্ঠা, ঠিক এগুলো গঙ্গার না গঙ্গা অববাহিকা হয়েছে ইংরেজ আমলের একটু আগে, বিশেষ কিছু আগে নয়। এই যে টলের শিব মন্দিরে আমি যাই, আমাদের বীরভূমে তারাপীঠ থেকে একটু দূরে, আমি আমার বোলপুর থেকে প্রায় যাই, গেলেই একবার ওখানে যেতে ইচ্ছে হয়। ওই তালেশ্বর নাকি একটা মন্দির বলে, ভুলে, ওখানে আমি যাই, গিয়ে প্রণাম করি। আমি এমনিও আমি আমার কাজের লোকদের সাথে যে কথাবার্তা বলি, তাদের নাম আমি খুব একটা জিজ্ঞাসা করি না। খুব প্রয়োজন লাগলে আমি তার নামকে জিজ্ঞাসা করি, নাহলে শুধু শুধু এমনি আমার ব্রেনটা ছোটোখাটো স্টক। হ্যাঁ, সব হার্ড ডিস্কটা বড় নয়, অত আমি লোড দেবো কি করে। তা ওই মন্দিরেও গিয়েছি, বলে হাজার খানেক বছর আগেকার মনে হয় না, ওই স্থাপত্য হাজার খানেক বছর হতে পারে, 700-800 বছর, 600 বছর আগেকার। 1000 বছরটা অনেকটাই আগে, অনেকটা আগে। অত আগে হিন্দুদের সভ্যতা, সনাতনী সভ্যতা বিরাজ করেছে খুব কম জায়গায়। এই যে আমরা ধরো শ্রাবণ মাস নিয়ে যে অনেক বিতর্ক আছে, জানার আছে, মানে রিসেন্টলি এই গ্রিন নিয়ে এটা হচ্ছে, এই শ্রাবণ মাসের তোমার মুখ থেকে যদি একটু শুনতে পাই, কেন তোমাকে নিয়ে আমাদের মানে অনেক, মানে এরকম একজন মানুষকে আমাদের কাপ অফ চায়ের অনুষ্ঠানে পেয়েছি, এটা উই আর ব্লেসড রিয়েলি। শ্রাবণ মাসে একটু রাশিগত যদি ফলাফল করে একটু একটা অ্যাভারেজ আইডিয়া। দেখো, রাশিফল, আমি রাশিফল যাওয়ার আগে 30 সেকেন্ড এই যে আমাদের যে আমরা যে দেব দেবীগুলোর পুজো করি, তারা কেউ কিন্তু তাদের ওপর থেকে বড় কোনো মহাত্মা কেউ ফেলে দেয়নি, চাঁদ থেকে এসে পড়েনি, বা সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসেনি, বা বৃহস্পতি থেকে বেরিয়ে আসেনি, বা শনি থেকে বেরিয়ে আসেনি। আমরা সৃষ্টি করেছি, মূল কথা। আমরা আকার কেমন হবে, এই যে বুড়ি সরস্বতী, দেখো না তো, সবসময় তোমার বাবা, আমার দাদু, তোমার দাদু, সবাই মিলে তো ইয়াং ষোড়শী রূপী সরস্বতী দেখছে। ওর কি বয়স বাড়ে না বলো? কিন্তু আমরা যে এই জিনিসগুলো আমরা পেলাম কোথা থেকে? আমাদেরই তো কোনো না কোনো পণ্ডিত ব্যক্তি কোনো কাব্য গ্রন্থে লিখে গেছে। তখন যদি সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের রবীন্দ্রনাথ জন্মাতো, উনারাও লিখতে পারতেন। এটা কোনো বড় কথা নয়। একটা সমাজকে উনি সৃষ্টি করেছিলেন, সংস্কার করার জন্য কালী ভয়ের রূপ দিয়েছিলেন,
মানে অনেস্টলি স্পিকিং তুমি কথাগুলো একদম যথাযথই বলছো। হ্যাঁ, এই যে রূপ দিয়ে দান, এগুলো সবই কিন্তু আমরা ভাবনার মৎস্য, বিষয়। হ্যাঁ, মৎস্য পুরাণে পাই। একদমই। জিজ্ঞাসা করবে তো ব্রাহ্মণ কোন পুরোহিতকে যে তুমি মৎস্য পুরাণ পড়েছো, অষ্টাদশ পুরাণে তুমি কি কি পড়েছো, এত জ্ঞান দাও যে অর্ধেক মন্ত্র কি বলো তুমি জানো, আমরা তো জানি না অত কিছু। আমরা আমাদের কোয়ারিজ, আমাদের যে কোয়ারিজ সেগুলোকে ফুলফিল করার জন্য আমরা পুরাণ টুরাণ পড়েছি। এই যে আমরা বই পড়ি, আমরা বইটাই তো কারো না কারো লেখা, কারো না কারো জামানাতে ওই বইগুলো লেখাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই সময় পৃথিবী গঠনের জন্য, সমাজ গঠনের জন্য ঋষি ব্যাসদেব ওই টাইপের জিনিস লিখেছিলেন, সেটাকে আমরা বাস্তবে পরিণত করেছি। একদম ঠিক। তাই এই যে তুমি বলছো এটা শ্রাবণ মাসে রাশিগত, দেখো যে কোনো রাশিফল না ট্রানজিট অফ প্ল্যানেট নিয়ে বলে। ধনু রাশি যদি জানতে চাই যে ধনু রাশি, হ্যাঁ ইংলিশে, যেটা বৃহস্পতি তার অধিনায়ক। বৃহস্পতিকে আমি খুব একটা নাম্বার দিই না, বৃহস্পতি জ্ঞান এবং সুখ দেয়। বৃহস্পতি প্রচুর অর্থ বৃহস্পতিকে ধরেই পাবো, বৃহস্পতিকে ধরে রাখতে হবে গণনার সময়, সেটা খুব একটা প্রয়োজনীয়তা হয় না। কিন্তু আমি বলি যে এই শ্রাবণ মাসে বৃহস্পতি জ্ঞান দেবে, এবং জ্ঞান অ্যাপ্লিকেশনে যে অর্থ উপার্জন হয়, জ্ঞান অ্যাপ্লিকেশন সবসময় পড়াশোনার অ্যাপ্লিকেশনই নয়। এখন তো তুমি যে অ্যাপ্লিকেশন করছো, যেটা ইউটিউবে যে অ্যাপ্লিকেশনটা করছো, তোমার এটা ট্যালেন্ট, তোমার সিনেমাটা তোমার ট্যালেন্ট, এটা তোমার জ্ঞান। একদম ঠিক, এটা তোমার জ্ঞান। এই যে জ্ঞানের অ্যাপ্লিকেশন, এই জ্ঞানের অ্যাপ্লিকেশনে সাকসেস হবে প্রত্যেক কটা বৃহস্পতির জাতক এবং জাতিকার। অর্থ রোজগারে আয় বৃদ্ধি হবে, এবং তাদের দেখবে ইনটিউশন পাওয়ার এবং ধারণা শক্তি এবং স্মৃতি অ্যামালিয়ারেশনে ওরা ভালো রোজগার করতে পারবে। বাহ, মানে এটা ধনু রাশি। আচ্ছা। এমনি আমাদের মেষ রাশি থেকে আমরা শুরু করি। এই এখন যেমন শনি আছে কুম্ভের ঘরে, কুম্ভের ঘরে আছে, এবং বৃহস্পতির নক্ষত্র নিয়ে আছে। দেখবে প্রচুর জাতক জাতিকার 15 মার্চ 2023 পর থেকে সময় ভালো যায়নি, কারণ ওটা মূল ত্রিকোণ। শরীর অসুস্থতাও গেছে, ওটা হচ্ছে মূল ত্রিকোণ। তো সেটা কি ওখানে শনি এসেছিল 17 জানুয়ারি 2023-তে মঙ্গলের নক্ষত্রকে ঘাড়ে করে নিয়ে। মঙ্গল বাবাজি ছিলেন, শরীর খারাপ করিয়েছেন মূল ত্রিকোণ থেকে। তারপরে গেল রাহুর নক্ষত্র, এটার নাম ধনিষ্ঠা মঙ্গলের নাম, আর ওটার নাম হচ্ছে শতবিশা। আই লাভ শতবিশা। শতবিশা অনেক রাজনৈতিক নেতা, আদ্রা অনেক রাজনৈতিক নেতা, স্কুলের টিচার, প্রফেসর, বড় ম্যানেজিং ডিরেক্টর, এদের থাকে, এরা খুব সাহসী হয়। মানে এবার কি কুম্ভের ভালো টাইম না, এবার এই রাহু নক্ষত্রে থাকাকালীন সার্বিকভাবে খুব একটা ভালো দেয়নি। ও বৃহস্পতির নক্ষত্রে ফিরে এসছে 6 এপ্রিল 2024। আমার এটা মূলত প্রেডিকশন, রাশিফলটাই 5 এপ্রিল 2025 সমগ্র রাশির লোকেদের ভালো হবে। তখন মিনের ঘরে শনি ঢুকবে, বেশ 6-7 মাস মতন থাকবে। ওরা অনেক দূরের গ্রহ তো, সবসময় এক টাইমে ট্রানজিট করে না। আচ্ছা, তার মানে 25-এর 5 এপ্রিল থেকে সবার মানে প্রায় সব অলমোস্ট সব রাশিরই খুব ভালো সময় যাবে অলমোস্ট। তো আমরা অনেক কিছুই মানে অনিমেষ দা, মানে পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর সাথে কথা বলতে বসলে কখন যে টাইম চলে যায় সেটা মাথাতেই থাকে না। অগাধ জ্ঞানের একজন সম্ভার, মানে অগাধ জ্ঞান যার, আমরা অনেক কিছু জানি, অনেক কিছুই করি। তো আমরা শ্রাবণ মাস সম্বন্ধেও জানলাম, তাই তো? হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা এই যে বলে না বেড়াল কেটে গেলে, আমি সাধারণত ওইসব মানি টানি না, আমি যাই। কারণটা কি ছিল জানো? বেড়াল এঁটো কাটা খায়। আচ্ছা। আর আমরা সেই পুরানো যুগ, আজ থেকে 300 বছর আগে, 200 বছর আগে আমরা খালি পায়ে হাঁটতাম বেশিরভাগ লোক, তাই না? খালি পায়ে হাঁটতাম। তো বেড়াল এঁটো টেটু পেরিয়ে টেরিয়ে ওখান থেকে কেটে যাবে, খালি পায়ে হাঁটবো, এঁটো পা দেবো, ভুলেই গেছি যার কথা।
ওই জন্যই বেশিরভাগই আমাদের কুসংস্কার, কুসংস্কার বেশিরভাগই। তাহলে স্টোন কাজ করে মানে 100% কালার থেরাপি, পৃথিবীর প্রথম থেরাপি কালার থেরাপি। তুমি গ্রিন পরে দেখো, ভালো গ্রিন অরিজিনাল মাইন্ডস পরে দেখো, তোমার বুদ্ধি বাড়বে। আচ্ছা প্রেজেন্ট আমার আছে উপস্থিত, উপস্থিত এটা পড়ার পর তুমি ভালো ডিসিশন ভালো নাও না, বলো ডিসিশন ভালো হয়, তোমার আইকিউ লেভেল বেড়ে যায়, ইনটিউশন পাওয়ার বেড়ে যায়। আরে বাবা, যারা জানে না না বেশিরভাগ কি বলা উচিত না ওপেন মিডিয়াতে, তারা খুব একটা বেশি যায় না, তারা বাড়িতেও ঝগড়া করে। দেখবে তারা বাড়িতেও ঝগড়া করে, সব সময় বলে। এই অনেকের আছেন অবজেকশন মহিলা, আমি অবজেকশন মেলর, ওই অবজেকশন খালি আমার এটা পেলাম না, আমার ওইটা পেলাম না, সে কোনোদিন স্যাটিসফ্যাকশন হয় না। আমি কি স্যাটিসফ্যাকশন দেবো? আমি তো পরম পিতা নই। আচ্ছা, তার মানে স্যাটিসফ্যাকশন আমি দুটো স্যাটিসফ্যাকশন দিতে পারি, কালার থেরাপি আর আমার হাসির মুখে কাউন্সিল। ও মাই গড, খুব দারুণ। আমি দুটো থেরাপি আমি জানি। মানে হাসি এবং কালার থেরাপি, মানে কি ভালো একটা কথা। অনেস্টলি স্পিকিং, উনি হয়তো আরো অন্য কিছু বলতে পারতেন অ্যাজ এ অ্যাস্ট্রোলজি নিয়ে, যিনি এরকম পণ্ডিত ব্যক্তি, কিন্তু ওনার মোদ্দা কথা হচ্ছে হাসি এবং কালার থেরাপি, তাই তো? দারুণ লাগলো। পজিটিভিটি ভালো থাকবই, আমি হর্ষিকা যোগ দাও, ভালো থাকবই। এই জন্যই পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। আমি ভীষণভাবে আপ্লুত আজকে ওনার সাথে, এরকম পজিটিভ, আমি নিজেই পজিটিভ মানুষ, তা সত্ত্বেও অনিমেষদের সাথে আজকে কাপ অফ চায়ের আড্ডায় ভীষণভাবে আরো পজিটিভ হয়ে গেছি আমি। আর অনেস্টলি স্পিকিং, যত আমরা পজিটিভিটি শেয়ার করবো তো আমাদেরও পজিটিভিটি বাড়বে, তাই তো? আবার আমরা নতুন এপিসোড নিয়ে আসবো আমাদের পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর এপিসোড আপনারা দেখতে থাকুন। এটা এখন চলবে পর্ব 1, পর্ব 2, পর্ব 3। এখন লং রানে আমরা অনিমেষদার সাথে টাইম নেব এবং প্রত্যেকবার থ্যাংক ইউ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজ খুব এমার্জেন্সি, তারা দিচ্ছে ফোন। ও মাই গড, ভালো থাকুক। তোমার এই কাপ অফ টি এর আড্ডায় আমি তো আসবোই, ডাকলে আসবোই। আমার সময় পাওয়ার দরকার, আমি সময় তৈরি করে নেবো। যখন আসবো বলেছি সময় তৈরি করেই আসবো, কিন্তু আমার খুব ভালো লাগে এইরকম সুন্দর একটা, যেমন অনেক সেলিব্রিটি ইমেজ আছে, সেলিব্রিটি হিসেবে ফোরকাস্ট হয়নি, একদম ঠিক। তাদের তুমি যে নিয়ে এসে পরিচিতি দিচ্ছ, এটা তুমি পুণ্যের কাজ করছো, একটা পুণ্যের কাজ করছো। তুমি অলরেডি সেলিব্রিটি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, and always believe in karma. নমস্কার।